আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জুলাই গণ আন্দোলনের সময় ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যার শিকার বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ক্ষমতা ধরে রাখতে গণ অভ্যুত্থানকারীদের প্রতি নৃশংস প্রতিক্রিয়াকে শেখ হাসিনা সরকারের পরিকল্পিত ও সমন্বিত কৌশল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই গণ অভ্যুত্থান যতটা নৃশংসতা চালানো যায় তার সবকিছুই প্রয়োগ করে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, র্যাব, বিজিবি ও ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনকেও। ক্ষমতার লোভে তাদের নৃশংসতা থেকে রেহাই পায়নি আন্দোলনকারী, পথচারী, এমনকি শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের এসব নৃশংসতার সত্যতা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নৃশংস প্রক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। তুর্ক আরো বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ অন্যায়গুলোর সত্যতা জবাবদিহিতার মুখোমুখি আনা প্রয়োজন। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হয়। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। রাকিব হাসান, আরটিভি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, গুম খুনের সঙ্গে পতিত সরকার জড়িত ছিল, তার নির্দেশে এগুলো হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্টে হত্যাকাণ্ডে বিজিবি কমান্ডারকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন বলেও OHCHR এর প্রতিবেদনে উঠে এসেছে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। গুমের আলামত নষ্টের প্রসঙ্গে তিনি বলেন, গুম কমিশন এ বিষয়টি দেখছে। আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন, UN এর হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতেই সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবার প্রকাশ্যে এলো আওয়ামী লীগ আমলের গোপন বন্দিশালা আয়নাঘর। রাজধানীতে এ ধরনের 3টি ঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী, বিদেশি সাংবাদিক ও গুম কমিশনের সদস্যরা। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আয়ামে জাহিলিয়ার যুগকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছিল। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। এতদিন মানুষের মুখে মুখে আয়নাঘরের গল্প ছড়িয়েছে, কল্পনায় এক একজন হয়তো এক এক রূপ দিয়েছে, তবে এবার গোপন বন্দিশালা প্রকাশ্যে এলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার এমন 3টি আয়নাঘর পরিদর্শন করেন। ভুক্তভোগীরা ঘুরে ঘুরে সবাই তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেয়। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও চিহ্নিত করেন তাদের গুম করে রাখার স্থান।
আয়নাঘরকে বীভৎস মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছে তা মর্মান্তিক। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। তিনি জানান, দেশ জুড়ে এমন অনেক গোপন বন্দিশালা রয়ে গেছে, ভুক্তভোগীও 3000-এর বেশি। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলবে 700, কেউ বলবে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না, কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়ার মতো অন্ধকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। ন্যায় বিচারের স্বার্থে আয়নাঘরকে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপনের জন্য সংরক্ষণ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খান আলামিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কাউকে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার এ নির্দেশনা দেন। এদিকে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরাতে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। জিয়াউল আহসান ওনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। গাজীপুর আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আবুল কাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অংশ নেন। জানাজা শেষে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মিছিলকারীরা বলেন, এতদিনেও ফ্যাসিবাদের কাউকে শাস্তির আওতায় আনা হয়নি বলে 6 মাস পরেও শহীদের মিছিল থামেনি। আমাদের শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে আমরা বলছি, আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। আওয়ামী লীগের দূষরদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের, এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিওর। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এটি আমাদের কালেকটিভ ফেইলিওর হিসাবে আমাদের বিবেচিত হবে। আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিচার নিশ্চিত করতে পারি নাই। এদিকে গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির 8ম শ্রেণীর শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে নগরের শিববাড়ি মোড় এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় শিক্ষার্থীরা কাশেম হত্যার বিচার দাবি করে। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হবার আহ্বান জানায়। জনগণের জানমালের নিরাপত্তার দাবিও তোলে তারা। যারা এই ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল
আমরা দেখতে পাচ্ছি তারা রাতের আধারে হলেও ফজরের নামাজের পরবর্তীতে তারা তাদের সংক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে। আমরা উদারত আহ্বান রাখতে চাই পুলিশ কমিশনারের কাছে আওয়ামী ফ্যাসিজমের যারা নেতৃত্ব দানকারী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। প্রশাসন যেন দ্রুত এবং সবচেয়ে তীব্র গতিতে ব্যবস্থা নেয় এবং অপারেশন ডেল্টা যেভাবে ডেভিল্যান্ড যেভাবে কার্যক্রম হচ্ছে, আমরা চাই ডেভিল্যান্ডের মাধ্যমে হলেও এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নির্মূল করে দেওয়া হোক। ফ্যাসিবাদীদের প্রতিহত ও দেশে চলমান সংকট দূর করতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশের 4 জেলায় সমাবেশ করে এ দাবি জানায় দলটি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় সমাবেশ করবে তারা। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখরিত রাজপথ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও খুলনার বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে জড়ো হয় দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করেন। সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের ক্রান্তিকালে বারবার জনগণকে পথ দেখিয়েছে। ৭৫ সালে বললেন, আমি মেজর জেনারেল জিয়া বলছি, মানুষ আশ্বস্ত হয়েছে, দেশ ঘুরে দাঁড়িয়েছে, আমরা আবার বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি। খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদীদের প্রতিহত ও চলমান সংকট দূর করতে দ্রুত জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মীরাও একই মন্ত্রে উজ্জীবিত। এই সরকারের আমলে আমাদের তেলের দাম, আমরা তেল খাইতে পারতেছি না। নির্বাচন দিয়ে সুন্দর একটা সরকার গঠন করে দেওয়া হোক। সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চের সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই ভোট চাওয়ার জন্য কি করতে হবে সেটা আপনাদেরই করতে হবে, আপনাদের সাথে আলাপ করে পরবর্তী কর্মসূচি নিয়ে আপনাদের। সৈয়দ মাহমুদ, RTV। এদিকে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মতে, অন্তর্বর্তী সরকারের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমকে গুরুত্ব দেয়া। নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই, এমন শিরোনামে নাগরিক ঐক্যের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। জাতীয় সরকার করা হইলে সেটি সম্ভব, তাহলে আপনারা সকল রাজনৈতিক দল মিলে এই সংকট সমাধানের দায়িত্বটা কাঁধে তুলে নেন, একই সাথে অংশীজনের সকলকে নিয়ে এই সংকটটা সমাধান হোক। বাংলাদেশ রাষ্ট্র গঠন করার যে আমরা আকাঙ্ক্ষা দেখেছি, সেই আকাঙ্ক্ষার উপর শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে কতগুলো বিষয়ে একটা জায়গায় একটা ঐক্যমত্যে আসতেই হবে। এই সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেউ ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। প্রতি অভ্যুত্থান নাকি হাঁটে, একটা দিনের জন্য সরকারকে তারা স্বস্তিতে দেয়নি, একটা দিনের জন্য জনগণ নিরাপদ এখনো পর্যন্ত বোধ করতে পারেনি। দেশকে অস্থিতিশীলতার মধ্য দিয়ে অনৈক্য তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এই ক্যানভাসটাকে যদি ছোট করে নিয়ে আসা যেত, যে ক্ষমতার হস্তান্তরের পরিবর্তনের যে উত্তরণ করার জন্য যে সিস্টেম, গো টু দ্য পিপল, সমস্যা হলে জনগণের কাছে যাও। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে।
এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টুপিবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন। গণতান্ত্রিক উত্তরণে সবাইকেই ছাড় দেওয়ার আহ্বান জানান আলোচনার আয়োজক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ডক্টর ইউনূস বলেছিলেন, আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যা আসবে তাই সংস্কার করব। জাহিদ রহমান, RTV, ঢাকা। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রায় ২৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি। এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার জানান, প্রাথমিকভাবে ১৭০০ কোটি টাকা পাচার ও ৬০০ কোটি টাকার ই মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্ট। ডাক বিভাগের নাম ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের অনুকম্পা নিয়ে মোবাইলে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আবির্ভূত হচ্ছিল মার্কেট লিডার রূপে। একমাত্র নগদই বুঝে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নগদের আর্থিক অনিয়ম ক্ষতি দেখতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। রাজধানীর বনানীতে নগদ কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযান শেষে নগদের প্রশাসক জানান, অতিরিক্ত ৬০০ কোটি ডিজিটাল টাকা সৃষ্টির পাশাপাশি রয়েছে আর্থিক কেলেঙ্কারির প্রমাণও। একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি ৬০০ কোটি টাকার উপরে, আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ১৬০০-১৭০০ কোটি। ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই, কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। নগদে বিনিয়োগ নিয়েও ধোঁয়াশা রয়েছে বলেও জানান তিনি। একদম নিশ্চিত না, শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। শেয়ার হোল্ডিং নিয়ে আমরা আসলে জাস্ট দেখেছি, কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারি না। এই সময় দুদক উপপরিচালক জানান, নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যাচাই বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। আমরা যে রেকর্ড পত্র নিয়েছি, আমরা এগুলো নিয়ে আমাদের বসতে হবে, আমরা এগুলো যাচাই বাছাই করব। আমরা কিন্তু এই যাচাই বাছাই শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে, আমরা সেই ডকুমেন্টগুলো চাবো। আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি, আমরা সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব। সেলিম মালিক, RTV, ঢাকা। পরিবেশ বান্ধব প্লাস্টিক পণ্য তৈরিতে জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে ব্যবসায়ীরা বলছেন, প্লাস্টিক খাতের ভ্যাট রিভিউ করার কথা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি আয়োজন করে এ মেলার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে সন্তুষ্টি জানান। সরকারের কাছে আবেদন করব, তারা যেন আমাদেরকে র ম্যাটেরিয়াল পারচেসের ব্যাপারে যে ডিউটিটা আছে, ডিউটিটা যেন কমায় দেয়। বেঙ্গলের প্রোডাক্টের যে কোয়ালিটি, এটা হচ্ছে বাংলাদেশে এখনও পর্যন্ত আনবিটেবল। সো এই কোয়ালিটির কারণে বেঙ্গল এখন পাইওনিয়ার ব্র্যান্ড বাংলাদেশের। অবভিয়াসলি এটা পরিবেশ বান্ধব। নর্মালি পলিথিন আমরা পলিপ্রপাইলিন রেজিন যেটা ইউজ করি, এটা পরিবেশে ডেস্ট্রয় হয় না। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রতিযোগিতার বিশ্বে মানসম্মত প্লাস্টিক পণ্য তৈরিতে বিনিয়োগকারীদের আরও সচেষ্ট হতে হবে। বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করবো এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। তবে যৌক্তিক কারণ ছাড়া প্লাস্টিক পণ্য উৎপাদন বন্ধ না করতে আহ্বান জানান ব্যবসায়ীরা। ভেন্ডারদের পক্ষে ভ্যাট কালেকশন করে নিয়ে এসে করার কোনো মেকানিজম নাই, এটা ভেরি ইনফর্মাল সেক্টর। আমরা পরিবেশকে বাঁচাই, অফকোর্স পরিবেশই যে আমাদের কনসার্ন, কারণ আমাদের দেশটা ছোট, এখানে আমাদেরকে কনসার্ন হতে হবে, প্রোডাক্টগুলিকে কোয়ালিটি করতে হবে, আপনাদের মাধ্যমে যেন পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়। আর্থিক ক্ষতি ও কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে। দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের প্রতিটি ক্রিকেটারের সক্ষমতার উপর আস্থা আছে জানিয়ে শান্ত বলেন, সবারই লক্ষ্য এক ও অভিন্ন, দলও সেভাবেই মেহনত করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাই যাওয়ার আগে বুধবার দলের সার্বিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8টি দল খেলবে এই টুর্নামেন্টে, যেখানে প্রতিটি দলকেই শক্তিশালী মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে নিজেদের সর্বোচ্চ লক্ষ্যের কথা স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি। 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভালো করতে দলে আছে যেমন নাহিদ রানা, পারভেজ হোসেনের মতো প্রতিভাবান নবীন ক্রিকেটার, তেমনই আছে রিয়াদ মুশফিকের মতো বিশ্ব ক্রিকেটে বর্তমানের অভিজ্ঞতম 2 ক্রিকেটারও। অধিনায়কের আশা অভিজ্ঞরা গাইড করে নবীনদের থেকে সেরা ফলটাই বের করে আনবে, আর সেখানেই এগিয়ে থাকবে বাংলাদেশ। তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। কোচ একদিন আগেই প্রস্তুতির ঘাটতির কথা বললেও শান্ত মনে করেন বিপিএল এ ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। নিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি ছিল তার কণ্ঠে। ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে, গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় না। বাংলাদেশের গ্রুপের 3 প্রতিপক্ষকে কঠিন মনে করছেন শান্ত, তবে 20 তারিখে ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের এগিয়ে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।